হ্যালো। তো আজকে বায়ো এডুকেশন ক্যাম্পাসের এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড সায়েন্সের আমরা সেকেন্ড পার্টে অলরেডি চলে এসেছি। তো আগের দিন আমরা বল এবং চাপ এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা ক্লাস 8-এর সেকেন্ড যে চ্যাপ্টারটা, যার নাম হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, সেই চ্যাপ্টারটাতে আসবো। এবার কথা হচ্ছে যে এই চ্যাপ্টারটাকে স্পেশালি বল থেকে সেপারেট করার রিজন কি। এর পিছনে কারণ হচ্ছে যে আমরা সবসময় দেখলাম প্রথম চ্যাপ্টারে যে কোনো জায়গাকে বা কোনো বস্তুকে বল প্রদান করার জন্য আমাদের সেই বস্তুর সাথে স্পর্শ করাটা অত্যন্ত দরকার। কিন্তু নেচারের মধ্যে এরকম অনেকগুলো বল আছে যেই বলগুলোর জন্য স্পর্শের কোনো প্রয়োজন পড়ে না। সেই ফোর্সগুলোকে বা বলগুলোকে আমরা বলি ফান্ডামেন্টাল ফোর্সেস। কি বলি? ফান্ডামেন্টাল ফোর্সেস। এবার এরকম আমাদের নেচারে মোট টোটাল 4টা ফান্ডামেন্টাল ফোর্সেস আছে। কটা ফান্ডামেন্টাল ফোর্সেস আছে? 4টা ফান্ডামেন্টাল ফোর্সেস আছে। তো সেই ফোর্সগুলোর মধ্যে ফার্স্ট যে ফোর্সটা, সেটাকে বলা হয় হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ বা গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের কি একটা ফান্ডামেন্টাল ফোর্স, বা এটাকে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলও বলা হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স। সেকেন্ড যে ফোর্সটা আমরা পাই সেটা হচ্ছে কুলম্বীয় ফোর্স। বিয়োগ বল বা কুলম্বস ফোর্স, রাইট? 3 নাম্বার যে ফোর্সটা আমরা পাই, একটাকে বলা হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর 4 নাম্বার হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, রাইট? এবার বিষয় হচ্ছে যে আমাদের ক্লাস 8 এর সিলেবাসে শুধুমাত্র এই অভিকর্ষজ বল আর কুলম্বীয় বল, এই দুটোই আমাদের ক্লাস 8 এর সিলেবাসের মধ্যে আলোচনা করা আছে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা উইক নিউক্লিয়ার ফোর্সের ব্যাপারে কিন্তু কোনো রকম আলোচনা আমাদের ক্লাসে নেই। তো আমরা ফার্স্টে তাহলে এবার অভিকর্ষ বল দিয়ে স্টার্ট করব, কোনো রকম সময় নষ্ট ছাড়া। বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার এই ফোর্সের যে সমস্ত কনসেপ্ট, সেটাতে ঢোকার আগে আমি বলতে চাই যে গল্পটা আসছে কোথা থেকে। যে আমরা নয়তো একটা বস্তুকে, এইভাবে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটার উপরে আমি অন্য একটা বস্তুকে এনে রাখলাম, আমি একটা বল প্রয়োগ করলাম তার স্থান পরিবর্তন করার জন্য, অবশ্যই। এবার কথা হচ্ছে যে হঠাৎ করে এরকম একটা অভিকর্ষ বল, এই যে কনসেপ্টটা, এটা ফিজিক্সের মধ্যে আসলো কোথা থেকে? তো আমরা যদি বইয়ের অ্যাকর্ডিং চলি, তাহলে ক্লাস 8 এর বইয়ে যখন অভিকর্ষ বল স্টার্ট করা হয়, তার আগে কিছু প্রশ্ন তুলে ধরেছে নীল রঙের কালি দিয়ে। সেখানে একটা প্রশ্ন হচ্ছে যে আপেল যখন গাছ থেকে পড়ে, বা যে কোনো ফল যখন গাছ থেকে পড়ে, সেটা আমাদের পৃথিবীর দিকেই পড়ে যায়, আকাশেও তো চলে যেতে পারতো। আমরা তো জানি পৃথিবী গোল, তাহলে এখানে যে বস্তুটা আছে, এরকম যদি একটা পৃথিবী গোল হয়, তাহলে ওপর দিকে যে বস্তুটা আছে তার জন্য হয়তো নিচে পড়ছে, সেটা আমি মেনেও নিতে পারি। কিন্তু এরকম জায়গায় যে অবস্থায় বস্তুটা আছে, সে কেন নিচের দিকে পড়ছে না, সে কেন পৃথিবীর দিকে আসছে, রাইট? তো এরকম একটা জায়গা থেকে আমরা অভিকর্ষ বলের ব্যাপারে জানতে পারি। এবার কথা হচ্ছে যে অভিকর্ষ বলের ব্যাপারেও প্রথম যিনি বলেছিলেন, তিনি হচ্ছেন আমাদের ফিজিক্সের দ্য কিং নেমড নিউটন, রাইট? এবার নিউটন কি বলল? নিউটন অবজার্ভ করলেন যে আমাদের এই অভিকর্ষ বল, অভিকর্ষ যে বল, সেই অভিকর্ষ বল হচ্ছে দুটো মাসের উপর ক্রিয়া করে, মানে দুটো ভরযুক্ত বস্তুর উপর যে বল ক্রিয়া করে, সেটা হচ্ছে অভিকর্ষজ বল। তিনি এবার সেই বলটাকে মেজারমেন্ট করার জন্য একটা ফর্মুলা তৈরি করতে স্টার্ট করলেন। তিনি অবজার্ভ করলেন যে অভিকর্ষ বল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ m1 ইনটু m2। মানে দুটো বস্তু রাখা আছে, একটা বস্তুর ওজন m1 আর একটা বস্তুর ওজন হচ্ছে m2। তাহলে এদের মাসের জন্য এদের মধ্যে ক্রিয়াশীল অভিকর্ষ বল, এদের কি হবে? গুণফলের সমানুপাতিক। কি বললাম? দুটো মাসের মধ্যে, একটা মাস m1 একটা মাস m2, এই দুটো মাসের মধ্যে যে ক্রিয়াশীল অভিকর্ষ বল,
সেই অভিকর্ষ বল ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে সমানুপাতিক হবে কার সাথে, m1 আর m2 এর গুণফলের সাথে, রাইট? তিনি আরো অবজার্ভ করলেন যে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা এদের সেন্টারে, কোথাকার, এদের সেন্টারের মধ্যে যে নিয়ারেস্ট ডিসটেন্স, যাকে আমি r দিয়ে ডিনোট করছি, সেই ডিসটেন্সের সাথে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, রাইট? এখানে m1 আর m2 কি, m1 and m2 are the masses of object respectively. আর আরটা কি, আরটা হলো the nearest distance between the center, nearest distance centers of objects. বুঝতে পারলাম? তাহলে নিউটন যখন এই যে দুটো মাসের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই বলকে মেজার করার চেষ্টা করলেন, তিনি এই দুটো হাইপোথিসিসে এসে পৌঁছালেন, তিনি এই দুটো সিদ্ধান্তে এসে পৌঁছালেন। এবার সেখান থেকে যদি আমরা এই রূপটাকে একটা রাইট ইকুয়েশনের রূপ দিই, তাহলে কি রকম জায়গায় পৌঁছাবো? F is directly proportional with m1 into m2 divided by r square, right? আমরা এক নম্বর ইকুয়েশন আর দুই নম্বর যে ইকুয়েশন পেয়েছিলাম তাকে যদি আমরা মার্জ করি তাহলে এটা পাবো, যেখানে m1 আর m2 হচ্ছে রেসপেক্টিভলি masses between two objects, m1 and m2 masses between two objects, and এদের মাঝখানের যে সেন্টারের যে ডিসটেন্স সেটা হচ্ছে r। তাহলে r আমরা কি জানতে পেরে গেছি। এবার এই প্রপোর্শনালিটি ওঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে, একটা কনস্ট্যান্টকে আনতে হবে, m1 into m2 বাই হচ্ছে r স্কয়ার। এবার ফান্ডামেন্টাল ফোর্সেস ওয়াইজ আমি যখন এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এনে প্রপোর্শনালিটি তুলে দিচ্ছি, তাহলে আমি এখানে সমান চিহ্ন বসাতে পারি। তাহলে F is equal to constant into m1 into m2 বাই হচ্ছে r স্কয়ার। এবার কথা হচ্ছে যখন আমরা এই ইকুয়েশনটাকে কি করলাম, আমরা ক্যালকুলেট করার চেষ্টা করলাম, তখন আমরা দেখতে পেলাম এই কনস্ট্যান্টটা, এই যে কনস্ট্যান্টটা, প্রপোর্শনালি কনস্ট্যান্টটা, এর ভ্যালু গোটা ইউনিভার্সে সেম ভ্যালু in whole universe। এই যে k এর যে ভ্যালু, এই পৃথিবীর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় এই k এর ভ্যালু কিন্তু সেম, ঠিক আছে? আর সেই জন্য এই k টাকে আমরা একটা স্পেশাল নাম দিই, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে? যাকে এবার আমরা কি করব, g দিয়ে ডিনোট করব। কি দিয়ে ডিনোট করব? g দিয়ে ডিনোট করব। তাহলে আমরা ফাইনাল ইকুয়েশন কি পাবো? F is equal to g into m1 into m2 divided by r square, right? এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা অফ দিস চ্যাপ্টার, কারেক্ট? ঠিক আছে, এবার তাহলে বিষয় হচ্ছে যে এই ফোর্স কি আমরা বুঝতে পেরে গেছি, যে দুটো মাসের মধ্যে ক্রিয়াশীল যে অভিকর্ষজ বল, যেটা একটা স্পর্শ ছাড়া বল, সেই বলটাই হচ্ছে মেজারমেন্ট করা হবে এই ফর্মুলা দিয়ে। এবার জি যেহেতু একটা স্পেশাল টার্ম, তাই আমরা এবার জি এর ব্যাপারে ডিসকাস করব। আমি যদি জি কে লিখি f into r square by m1 into m2, আমি লিখতেই পারি, ঠিক? এটা কি বললাম? g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা অভিকর্ষজ ধ্রুবক। তাহলে এবার আমি যদি জি এর ইউনিট বসাতে চাই, তাহলে জি এর ইউনিট কি হবে? আমরা জানি ফোর্সের ইউনিট কি, নিউটন, ডিসটেন্সের ইউনিট কি, মিটার তার স্কয়ার, আর মাসের ইউনিট কি, কেজি তার স্কয়ার। তাহলে আমরা জি এর ইউনিট পাবো নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার।
আর এই জি এর ভ্যালু যেটা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং যার ভ্যালু এই গোটা ইউনিভার্সে কনস্ট্যান্ট, তার ভ্যালু কত পাবো 6.67 বাই 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার, রাইট? তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যে ইউনিট সেটা আমরা জানলাম এবং যার ভ্যালু যেটা গোটা ইউনিভার্সে সেম সেটাও আমরা কিন্তু জেনে নিলাম। এবার বিষয় হচ্ছে আমরা যে গ্র্যাভিটেশনাল ফোর্স পড়লাম F is equal to G m1 into m2 by হচ্ছে r স্কয়ার, ঠিক আছে? তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা সামান্য কিছু নিউমেরিক্যালস ট্রাই করব। খুব সোজা সোজা কিছু সামান্য অঙ্কের কোশ্চেন আছে, গাণিতিক সমস্যা যেগুলোকে বলে সেগুলো আমরা একটা সমাধান করব। তো এখানে একটা কোশ্চেন আমি তুলে এনেছি, এটা ক্লাস 8 এর বই থেকে, বইয়ের মধ্যেই কোশ্চেনটা আছে। দুটি সমান ভরের বস্তু কণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলো। একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর কত 3 গুণ করা হলো এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের 5 গুণ করা হলো। তাহলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল পূর্বের কত গুণ হবে? ঠিক আছে, কি চেয়েছে? ক্রিয়াশীল মধ্যবর্তী ক্রিয়াশীল বল, মানে আমরা বুঝতে পারছি যে কোন ফর্মুলা বা কোন ইকুয়েশনকে আমরা লাগাবো। F is equal to G m1 into m2 বাই হচ্ছে r স্কয়ার। বিকজ আমাদেরকে এখানে কি বলেছে? মাস বলে দিয়েছে বা ভর বলে দিয়েছে। আমরা ভরের ব্যাপারে জানি, আমরা তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যাপারেও জানি, মধ্যবর্তী দূরত্ব কি r, তাদের ব্যাপারেও জানি এবং আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছে যে আমাকে ক্রিয়াশীল বল বার করতে হবে, যে প্রথমে ক্রিয়াশীল বল কত ছিল এবং পরে ক্রিয়াশীল বল কত ছিল। ঠিক আছে, তাদের মধ্যে যে সম্পর্ক সেটা আমাদেরকে এখানে বার করতে হবে। তাহলে আমরা কিভাবে অঙ্কটা নিয়ে এগোবো? আমরা দুটো কেস বানিয়ে নিই। একটা হচ্ছে প্রথমত আর একটা হচ্ছে দ্বিতীয়ত। প্রথমত কি বলছে? প্রথমত দুটোর মাস হচ্ছে একটা m আর একটা m আর তাদের মধ্যবর্তী দূরত্ব কত r। তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? g m স্কয়ার বাই হচ্ছে r স্কয়ার। আমি জানি এটা তাহলে প্রথমে ছিল। দ্বিতীয়ত কি বলছে? দ্বিতীয়ত এবার কোশ্চেনটা একটু ভালো করে পড়া যায়, যে একটি অপরিবর্তিত রেখে মানে একটি মাস কি হবে? m হবে, অপরটির ভর 3 গুণ করা হলো। 3 গুণ করা মানে অপরটির ভর হয়ে গেছে এবার 3m, রাইট? আর তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের 5 গুণ করা হলো, মানে মধ্যবর্তী দূরত্ব কত হবে? 5r। তাহলে এবার যদি আমি এই ফর্মুলাটা বসাই তাহলে এখান থেকে আমি পাবো g 3m স্কয়ার বাই হচ্ছে 25r স্কয়ার। তাহলে কি বলেছে? আমি ফাইনাল ফোর্সের ব্যাপারেও জানতে পেরে গেলাম, আমি ইনিশিয়াল ফোর্সের ব্যাপারেও জানতে পেরে গেলাম। এবার আমাকে প্রশ্ন করেছে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল পূর্বের কত গুণ, মানে দ্বিতীয়ত যেটা আমি বল পেয়েছি সেটা পূর্বের কত গুণ। তাহলে আমি কি করব? F যেটা ফোর্স, সেকেন্ড মানে ফাইনাল, সেটাকে ইনিশিয়াল বা ফার্স্ট দিয়ে আমি কি করব? ভাগ করে দেব। তাহলে আমি কত পাবো? আমি পাবো হচ্ছে 3m স্কয়ার বাই হচ্ছে 25r স্কয়ার ইনটু হচ্ছে r স্কয়ার বাই হচ্ছে m স্কয়ার। তাহলে আমি এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, তাহলে আমি উত্তর কত পেলাম? 3/25 গুণ। তাহলে আমি উত্তর কি পেলাম? তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল পূর্বের কত গুণ হবে? 3/25। ঠিক আছে, বুঝতে পারলাম? এইভাবে আমাদেরকে খুব সহজ সহজ অঙ্কের কোশ্চেন আসতে পারে, যেটা কিনা আমাদেরকে সলভ করা জানতে হবে। তো অভিকর্ষ বল থেকে কি রকম কোশ্চেন আসতে পারে তার একটা আমি উদাহরণ দিলাম। ঠিক আছে, এবার এই ফোর্সের ফর্মুলাকে কাজে লাগিয়ে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা কিন্তু এবার শেখার চেষ্টা করব। কি বললাম? এই অভিকর্ষ বলের যে ফর্মুলাটা আমরা পেলাম, কি ফর্মুলা পেলাম? আমরা পেলাম F is equal to G into m1 into হচ্ছে m2 বাই হচ্ছে r স্কয়ার। এবার কথা হচ্ছে যে আমি একটা বস্তুর কাছে আছি, এটা একটা আমার m1 ভরের বস্তু, m1 ভরের বস্তু। ভাবো একটা m2 ভরের বস্তু কি হবে? এখানে আমার রাখা আছে, ঠিক আছে? তাদের ডিসটেন্স প্রথমে হচ্ছে r1। তাহলে তাদের মধ্যে এই ফর্মুলা লাগিয়ে আমি জানি একটা ফোর্স পাবো।
এবার আমার ব্যাপার হচ্ছে যে আমি এই অবজেক্টটাকে কি করলাম, টানতে 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 এখানে নিয়ে আসলাম m2, ঠিক আছে। এবার অবজেক্টটা চলে আসলো এখানে, যার ডিসটেন্স কত হয়ে গেল, যার ডিসটেন্স হয়ে গেল r²। এবার ভালো করে ভেবে দেখবে f is directly proportional with m1 into m2 আর f is indirectly proportional with 1 by r²। মাস এখানে কি হচ্ছে, সমান আছে, আগেও m1 ছিল m2 ছিল, পরেও m1 আছে m2 আছে, কিন্তু ডিসটেন্স কি হচ্ছে, ধীরে ধীরে এবার কিন্তু বাড়ছে, রাইট। তাহলে ডিসটেন্স যদি বাড়ে তাহলে ফোর্সের ভ্যালু কি হবে, ফোর্স ভ্যালু কমবে না। তাহলে যত আমরা এই মাস থেকে এই অবজেক্টটাকে কি করব, দূরে নিয়ে যেতে থাকবো নিয়ে যেতে থাকবো নিয়ে যেতে থাকবো, তত কি হবে, এই যে ফোর্সের ভ্যালু সেটা কি হবে, কমতে থাকবে, রাইট। এবার এমন একটা ডিসটেন্সে নিয়ে চলে আসলাম যেখানে তার ডিসটেন্সটা এত বেশি হয়ে গেল যে ফোর্সের ভ্যালুটা অনেক কম হয়ে গেল, একদম কম হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখানে একটা কনসেপ্ট হচ্ছে যে আমি যত দূরেই নিয়ে যাই না কেন, আমি যত দূরেই নিয়ে যাই না কেন, এই ফোর্সের ভ্যালু কিন্তু কখনো জিরো আসতে পারে না। ফর্মুলা বসিয়ে দেখেন, আর এর ভ্যালু যত বড়ই হোক না কেন, ফোর্সের ভ্যালু কিন্তু জিরো আসতে পারে না। ফোর্স কান্ট বি জিরো। এই বিষয়টাকে বলা হয় অভিকর্ষ বলের অসীম বিস্তার। রাইট। তাহলে আমরা অভিকর্ষ বলের ব্যাপারে যে যে কনসেপ্টগুলো আলোচনা করা ছিল বইয়ের মধ্যে সেগুলো আমরা অলরেডি ডিসকাস করে নিলাম। এবার আরো একটা ফর্মুলা, মানে ফর্মুলা ঠিক নয়, একটা ডাটা বইয়ের মধ্যে দেওয়া আছে, মানে তার ব্যাপারে কিন্তু কোনো কিছু আলোচনা করা নেই, কিন্তু হঠাৎ করে বইয়ের মধ্যে ডাটাটা দেওয়া আছে। আর যেহেতু WBP টেট এর কোশ্চেন সম্পর্কে যে ধারণাটা আমি করতে পেরেছি আর কি, তাতে আমার মনে হয় যে এরকম ডাটাবেস কোশ্চেনগুলো আসার একটু প্রবাবিলিটি বেশি। তো ডাটাবেস কোশ্চেনটা এই চ্যাপ্টার থেকে এরকম ছিল যে একটা বস্তুকে পৃথিবী কি করছে, মানে আমরা এই যে একটা বস্তু একে যদি ফেলে দিই কি হবে, এই বস্তুটা পৃথিবীর গায়ে এসে পড়বে। তো কথা হচ্ছে যে এই বস্তুটার উপর পৃথিবী কি করছে, নাকি মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে অভিকর্ষ বল দিয়ে কি করছে, টানছে নিচের দিকে। এবার কথা হচ্ছে যে কোনো অবজেক্ট যেটা পৃথিবীর সারাউন্ডিংসে আছে, যেটা পৃথিবী পৃষ্ঠের উপরই তলে আছে, প্রত্যেকটা অবজেক্টকে কি করছে, পৃথিবী হচ্ছে অভিকর্ষ বল দিয়ে টানছে। কিন্তু আমি এই অবজেক্টটাকে যদি পৃথিবীর আকর্ষণের বাইরে নিয়ে যেতে চাই, মানে পৃথিবী যখন তাকে টানতে পারবে না, মানে টানার শক্তিটা তার উপর কমে যাবে, সেরকম একটা যদি জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে সেই অবজেক্টটাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে ছুটতে হবে। যে কোনো রকেট যারা পৃথিবী থেকে উপরের দিকে যায় তারা কিন্তু এই স্পিডটাকে গেইন করার চেষ্টা করে, নয়তো অভিকর্ষ বল কাটিয়ে পৃথিবী পৃষ্ঠের বাইরে কিন্তু যাওয়া পসিবল নয়। তাহলে একটা বস্তুকে আমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরে ছুড়ে দিতে চাই, তাহলে সেই বস্তুটাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে কিন্তু তাকে ছুটতে হবে। এটাকে আমরা বলি এসকেপ ভেলোসিটি। কি বলি? এসকেপ ভেলোসিটি, ঠিক আছে। তাহলে আমরা অভিকর্ষজ বলের ব্যাপারে যে কনসেপ্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা ক্লিয়ার করে নিলাম। এরপরে আমরা কি স্টার্ট করব? এরপরে আমরা স্টার্ট করব কুলম্বীয় ফোর্স, যেটা আমাদের সিলেবাসে আছে।